আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমরা দুজন, আমি সাইদুর রহমান এবং আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। এমপি আনার হত্যায় গ্রেফতার শিলাস্তির রহমানকে জবানবন্দি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ, আটক অন্য 2 আসামির রিমান্ডে। মৃত্যুর কারণে সংসদীয় আসন শূন্যের বিধান সরাসরি উল্লেখ নেই সংবিধানে, আনার হত্যায় অমীমাংসিত প্রশ্নের জবাব দেবে সংসদ। এবং টি-20 বিশ্বকাপে ডি গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেয়া 78 রানের টার্গেটে ব্যাটিংয়ে সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্রের নাসাউ স্টেডিয়ামে আন্তর্জাতিক অভিষেক। সংবাদ শিরোনামগুলি জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। কোনো সংসদ সদস্য মারা গেলে সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে 90 দিনের মধ্যে উপনির্বাচন হয়, এটাই নিয়ম। কিন্তু সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর আবিষ্কার হলো আসন শূন্য ঘোষণার জন্য একাধিক কারণ থাকলেও মৃত্যুর কথাটি সংবিধানে নেই। তবে অবাক হতে হয় যে স্থানীয় সরকার আইনে জনপ্রতিনিধির মৃত্যুজনিত কারণে আসন শূন্য করার কথাটি স্পষ্ট বলা আছে। ইসি বলছে এই অমীমাংসিত প্রশ্নের জবাব দেবে সংসদ। সোমা ইসলাম জানাচ্ছেন। একজন সংসদ সদস্য মারা গেলে সেই আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, সংবিধানের 123 এবং 67 অনুচ্ছেদে আসন শূন্য হওয়ার জন্য কারণ হিসেবে উল্লেখ আছে কোনো সংসদ সদস্য পাগল হয়ে গেলে, পদত্যাগ করলে, 90 কার্যদিবস পর্যন্ত সংসদে উপস্থিত না থাকলে এবং 70 অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং করলে ওই এমপির আসন শূন্য হবে। কিন্তু উল্লেখ নেই সংসদ সদস্যর মৃত্যুজনিত কারণটি। এই বিষয়টি সামনে আসলো হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিমের আসনটির ভবিষ্যৎ নিয়ে কমিশনার মোহাম্মদ আলমগীর তন্ন তন্ন করে সংবিধানের কোথাও খুঁজে পেলেন না মৃত্যুজনিত কারণে আসন শূন্য ঘোষণার কথা। আসলে সংবিধানের 66 বা 67তে আমরা এই ধরনের কোনো উল্লেখ দেখি না যে মৃত্যুজনিত কারণে সংসদ সদস্যের পদ শূন্য হবে। এটা সংবিধানে আমি দেখিনি এ পর্যন্ত, যদিও সংবিধানের স্পষ্ট বলা নাই যে মৃত্যুজনিত কারণে সংসদ সদস্যের পদ শূন্য হবে, এটা বলা নাই। এটা কেন উল্লেখ করা হয়নি এটা তো আমি বলতে পারবো না। এটা আপনার জাতীয় সংসদের সচিব সাহেবকে জিজ্ঞাসা করবেন বা ওখানে যারা মাননীয় সংসদ সদস্য আছে ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওরা হয়তো বলতে পারবেন। এখন প্রশ্ন আসতেই পারে, যেহেতু আনোয়ারুল আজিমের মরদেহ কিংবা ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি, তাহলে কতদিন ঝুলে থাকবে ঝিনাইদহ 4 আসনের উপনির্বাচন? উনি মারা গেছেন কি মারা যান না এটা তোমরা জানি না, আমরা অফিসিয়ালি তো এখনো কিছু জানি না। স্বাভাবিক মৃত্যু হোক বা অপমৃত্যু যাই হোক না কেন, এটা হলো সংসদের দায়িত্ব। মাননীয় স্পিকার শূন্য ঘোষণা করবেন ওই আসনটি মৃত্যুবরণ করলে। যখন উনি নিশ্চিত হবেন বা ডেথ সার্টিফিকেট পাবেন তখন উনি ঘোষণা করবেন যে আসনটি শূন্য ঘোষণা করা হলো। তবে একজন সংসদ সদস্যের মৃত্যু হলে আসন শূন্য করার বিষয়টি সংবিধানে না থাকলেও স্থানীয় নির্বাচনে কি করে উল্লেখ থাকলো নির্বাচন কমিশনকে এসব বিষয় ভাবাচ্ছে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। স্বর্ণ ও হীরা চোরাচালানের সাথে দেশি বিদেশি চক্র জড়িত জানিয়ে ব্যবসায়ীরা অভিযোগ করেছে সিন্ডিকেটের মূল অপরাধীরা আড়াইলারি থেকে যায়, ধরা পড়ে চুনোপুটিরা, তারাও আইনের ফাঁক গলে বের হয়ে যায়। চোরাচালান চক্র ধরতে জোরালো অভিযান চালানোর দাবি জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ভারতে হত্যার শিকার এমপি আনোয়ারুল আজিম আনারের সাথে স্বর্ণ চোরাচালানের সম্পৃক্ততা ছিল কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে তা খুঁজে বের করতে হবে। দেখুন শাকির আদনানের রিপোর্টে।
দেশে অবৈধভাবে স্বর্ণ ও হীরা প্রবেশের অন্যতম প্রধান রুট বিমানবন্দরগুলো। এছাড়াও সীমান্ত জেলা দিয়েও চলে অবৈধ ব্যবসা। স্বর্ণ ও হীরা চোরাচালান বন্ধে করণীয় নিয়ে রাজধানীতে জুয়েলারি ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে জানানো হয়, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা এই 6 জেলা স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট। এনবিআর ও বিজিবির তথ্য মতে গত বছর 101.89 কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়। দেশে হীরার বাজার প্রায় 11,000 কোটি টাকার, যার পুরোটাই চোরাচালান নির্ভর হয়ে পড়েছে বলে দাবি জুয়েলারি সমিতির। দেশে খোলা বাজারে মার্কিন ডলারের দাম প্রায় 120 টাকা পর্যন্ত হয়েছে। এমন পরিস্থিতিতে সোনার বাজারে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে চোরা কারবারিদের দেশি বিদেশি সিন্ডিকেট। ভারতে এমপি আনার হত্যায় স্বর্ণ চোরাচালানের সম্পৃক্ততা থাকলে সেই তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুঁজে বের করার দাবি জানান ব্যবসায়ীরা। সম্প্রতি যেটা এমপি সাহেব ওই পারে যে বললেন যে খুন হয়ে গেছেন, এটা তো হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা দেখবেন, কিন্তু ওনার সম্পৃক্ততাটা কোথায় কোথায় আছে এইটাও আইন শৃঙ্খলা রক্ষাকারী দেখবেন। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো, দেখেন এয়ারপোর্ট দিয়ে এত গোল্ড আসে, সেই গোল্ডগুলির ক্যারিয়াররা ধরা পড়ে, কিন্তু তার মূল হুতা ধরা পড়ে না। $22 বিলিয়ন বছরে গভর্নমেন্টের ট্যারিফ হারাচ্ছে, এর বিনিময়ে 10,000 কোটি টাকা গভর্নমেন্ট আপনার ভ্যাট থেকে বঞ্চিত হচ্ছে। এই জিনিসগুলো তো সরকারের সংস্থাগুলি উঠিয়ে ধরছে। এখন এখানে আইন প্রয়োগকারী সংস্থার অ্যাক্টিভিটিটাকে বাড়াতে হবে। স্বর্ণ ও হীরা চোরাচালানে জড়িতদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো অভিযান এবং সরকারের মনিটরিং সেল গঠন সহ 6 দফা সুপারিশ তুলে ধরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবীরা। ব্যাংকের আইনজীবীরা বলছেন, গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে মিথ্যাচার করেছেন ডক্টর ইউনূস। এর বিরোধিতা করে ইউনূসের আইনজীবীদের দাবি, বাবার সৃষ্ট দুষ্ট সন্তান লোভে পড়ে এসব কথা বলছে। আরও জানাচ্ছেন সহকর্মী মাজহারুল হক মান্না। দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় গতকাল বিচারিক আদালতে হাজির হয়েছিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা তা জানা যাবে 12 জুন। তবে এই মামলা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একজন নোবেল বিজয়ী আরেকজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলার নজির এই প্রথম। এমন মন্তব্যের জবাব দিতে হঠাৎ করেই সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন। একটি মিথ্যাচারকে উনি যে একটা আর্ট ফর্মে নিয়ে গেছেন, সেটি দেখে আমরা ইংরেজিতে একটা কথা বলে থাকি যে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না, তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার। সংবাদ সম্মেলন চলা অবস্থায় পেছনে দাঁড়িয়ে গ্রামীণ ব্যাংকের বক্তব্য শোনেন ইউনূসের আইনজীবী। পরে পাল্টা জবাব দেন তিনি। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশে বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত। বাবার সৃষ্ট ছেলে, দুষ্ট ছেলে এখন লোভে পড়েছে, বাবার লোভ লালসায় পড়ে বিভিন্ন কিছু পকেটের বাইরে একটি চেষ্টা করছে। দুর্নীতির মামলা ছাড়া শ্রম আইনে দায়ের করা মামলায়ও নিয়মিত হাজিরা দিচ্ছেন ডক্টর ইউনূস। এছাড়া তার বিরুদ্ধে কর সংক্রান্ত মামলাও চলছে বিভিন্ন আদালতে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। 90-এর ছাত্র আন্দোলনের নেতা শফি আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 62 বছর। শফি আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 80-র দশকের ছাত্রনেতা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক শফি আহমেদ জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে কেন্দ্রীয় উপসম্পাদকের দায়িত্ব পালন করেন। 2007 সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা 4 আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন শফি, কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় তার আর ভোট করা হয়নি। স্ত্রী ও 2 পুত্র সন্তান রেখে গেছেন শফি আহমেদ। রাতে উত্তরা 7 নম্বর সেক্টরে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় শফি আহমেদের মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ হবে। বেলা 11:30টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শফি আহমেদের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পশ্চিমা লঘুচাপের কারণে সিলেট অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। উজানে ভারতের তিস্তা ব্রহ্মপুত্র অববাহিকায় প্রবল বৃষ্টি কমার ওপর নির্ভর করছে
বন্যা পরিস্থিতির উন্নতি। সময় মতো বর্ষা শুরু হলেও 12 থেকে 16 জুনের আগে সারা দেশে বর্ষাকালীন বৃষ্টির দেখা মিলবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 173 বছরের মধ্যে বিশ্বের উষ্ণতম বছর হিসেবে চলতি বর্ষাকালেও তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশে 26 মে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল। মে মাসের শেষ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে সময়মতো বর্ষাকাল আসার পথ সুগম করে। চলতি বর্ষাকালে 439.4 মিলিমিটার স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এর মধ্যে সারা দেশে গড়ে 18 থেকে 22 দিন এবং ঢাকায় বৃষ্টি হবে 20 দিন। এই বৃষ্টিপাত মৌসুমী বায়ুর সক্রিয়তার অথবা নিষ্ক্রিয়তার উপর কম বেশি হতে পারে। এখন যে ময়মনসিংহ এবং সিলেটে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে তা কিন্তু পশ্চিমা লঘুচাপের প্রভাবেই হচ্ছে। তবে পশ্চিমা লঘুচাপের কারণে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে প্রবল বৃষ্টির দেখা মিলেছে। পাশাপাশি দেশের উজানের ভারতীয় অংশে ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকায় ভারী বৃষ্টির কারণে সিলেটে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এ মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে কোনো একটি মৌসুমী লঘুচাপে পরিণত হয় তাহলে বৃষ্টির পরিমাণ কম বেশি হতে পারে। গতকালকে যে তাপপ্রবাহ শুরু হয়েছিল সেটা আজকে বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং উত্তর অঞ্চলে কিছুটা কমে যাবে ব্যাপক এলাকা থেকে। সুতরাং এই তাপপ্রবাহের ব্যক্তিকাল যেহেতু কম থাকে সেই জন্য এই মুহূর্তেই আমরা হিট অ্যালার্ট মেসেজ দিচ্ছি না, কারণ মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি হয়, কিছুটা স্বস্তিদায়ক কিছুটা অস্বস্তিদায়ক মিলেমিশে এই বর্ষাকাল চলে যায়। আবহাওয়াবিদরা বলছেন বিশ্বের উষ্ণতম বছর হিসেবে এবারের বর্ষাতেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের কারণে বাড়বে ভোগান্তি। আর জুনে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অস্বাভাবিক হলেও 2015 সালের ঘূর্ণিঝড় কোমেনের মতো এবছরও ঘূর্ণিঝড় হতে পারে কিনা তা সময় বলবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে প্রাক বাজেট 2024-2025। মূল্যবৃদ্ধির দুষ্ট চক্র বাংলাদেশে এগিয়ে চলার পথকে কঠিন করে তুলেছে মন্তব্য করে আসন্ন 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। তাদের দেওয়া বিকল্প বাজেট চলতি 2023-24 অর্থ বছরের তুলনায় 1.57 গুণ বেশি। দুর্নীতি এবং অর্থ পাচার ও কালো টাকা ঠেকাতে আমলা এবং রাজনীতিবিদ ছাড়া একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে তারা। আরও জানাচ্ছেন রোকসানা আমিন। প্রতি বছর বাজেটের আগে বিকল্প বাজেট প্রস্তাব দিয়ে আসছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। সংবাদ সম্মেলনে 2024-25 অর্থ বছরের জন্য বাজেটে বেশ কিছু বিকল্প প্রস্তাব উপস্থাপন করেন সমিতির নেতারা। বিদেশে শ্রমশক্তি পাঠানোর ক্ষেত্রে বিশাল একটা কত হাজার মানুষ যেতে পারেননি তাদের জন্য। এই যে সব জায়গায় বিরাজমান দুষ্টচক্র, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়তে চাই তাহলে এই দুষ্টচক্রগুলোকে দমন করতে হবে। বাংলাদেশে একটি বড় সমস্যা হচ্ছে যে যারা এই কাজগুলো করেন, দুষ্টচক্রের সদস্য যারা ব্যক্তি হতে পারে, গোষ্ঠী হতে পারে, তো এদেরকে দমন না যদি করা যায় তাহলে আমরা যে বাজেটের কথা বলছি, যে লক্ষ্যের কথা বলছি, 2008 সালের নির্বাচনী ইশতেহারে শেখ হাসিনার যে অঙ্গীকার সেটা হচ্ছে এদেশে অসাম্প্রদায়িক প্রগতিশীল উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র, সেই দিকে যদি আমাদের হাঁটতে হয় এবং সেখানে যারা বাধা দেয় তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে দমন করতে হবে। কালো টাকা উদ্ধারের মাধ্যমে রাজস্বের বড় অংশ আসবে উল্লেখ করে রাজনৈতিক পরিবেশ উন্নত করা ও দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতায় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। দুর্নীতি, কালো টাকা, অর্থ পাচার সংশ্লিষ্ট বিষয়ে একটি স্বাধীন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট কমিশন অন করাপশন, ব্ল্যাক মানি অ্যান্ড মানি লন্ডারিং গঠন করা হোক। মোট 9 জন সদস্য নিয়ে এই প্রস্তাবিত কমিশন গঠিত হবে, যার মধ্যে 1 জন প্রধান কমিশনার নারী অথবা পুরুষ এবং 8 জন কমিশনার, 4 জন নারী 4 জন পুরুষ। প্রধান কমিশনার সহ সব কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রের প্রধান। এই কমিশনে বর্তমানে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত যেটাই হোক না কেন কমিশনার
বা কমিশন সদস্য হতে পারবেন না। সরকারকে বৈদেশিক ঋণ নির্ভরতা কমানোর পাশাপাশি ঋণ পরিশোধে রাজনৈতিক ও অর্থনৈতিক কূটনীতি জোরদার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অর্থনৈতিক কূটনীতি বিভাগ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে অর্থনীতি সমিতি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। মিশু, ধন্যবাদ আপনাকে। নতুন তথ্য জানানোর আগে আমি আপনাদেরকে বাংলাদেশের তথ্যটা জানিয়ে রাখি। আপনারা জানেন যে পেসার শরীফুল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঘাত পেয়েছিলেন এবং তার হাতে সেলাই লেগেছিল এবং একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়ার কথা ছিল এবং সেটা খুব দ্রুতই আগামীকালকে হয়তো নিতে যাচ্ছে বাংলাদেশ বিসিবি। এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে প্রথম ম্যাচটি হবে ডালাসে 8ই জুন, সেই ম্যাচটিতে শরীফুলকে পাওয়ার তো শঙ্কা রয়েছে, কিন্তু বিসিবি যেভাবে আসলে ইনফরমেশনটা দিয়েছে যেন তারা চেষ্টা করছে সেই ম্যাচে যেন আসলে খেলাতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই ম্যাচে শরীফুলকে আসলে পাওয়া যাচ্ছে না। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে আসলে টি-20 বিশ্বকাপের প্রাইজ মানি কিন্তু ঘোষণা করা হয়েছে। 17 বছরের ইতিহাসে 20টা দল নিয়ে হচ্ছে এবং তার প্রাইজ মানি সংখ্যাটাও যে সবচেয়ে বড় হবে সেটাই কিন্তু হয়েছে। বলতে গেলে $1,12,50,000 টোটাল প্রাইজ মানির প্যাকেজটা ঘোষণা করেছে আইসিসি। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে $24,50,000 আর রানার্স আপ পাবে $12,80,000। আর সুপার 8-এ উঠলে প্রত্যেকটা দল বরাদ্দ $3,82,500 করে, আর প্রতি ম্যাচ জয়ের জন্য $31,154 করে পাবে। আর যদি আপনি কোনো ম্যাচ নাও জিতেন তাও $2,25,000 পাবেন, আর যা বাংলা টাকায় $2,64,00,000। অর্থাৎ বুঝতে পারছেন, বাংলাদেশ যদি কোনো ম্যাচ নাও জিতে সেক্ষেত্রেও $2,64,00,000 নিয়ে তারা এবারে বিশ্বকাপ থেকে ফিরবে। কেননা 2009, 10, 12 সালে কিন্তু কোনো একটা ম্যাচও কিন্তু জিততে পারেনি বাংলাদেশ। যাই হোক, আমরা এবার বিশ্বকাপের অন্যান্য প্রসঙ্গে চলে যাই, অন্যান্য দেশের প্রসঙ্গে। আপনারা জানেন ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরেই সবচেয়ে বেশি উত্তেজনা থাকছে। এবারও যুক্তরাষ্ট্রে যেই নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত পাকিস্তানের যে ম্যাচটি হবে সেটা আগেই কিন্তু আপনার জঙ্গি হামলার একটা কিন্তু সংবাদ পাওয়া গেছে। কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই ম্যাচে যে বাড়তি যে নিরাপত্তা ছিল তার মধ্যে নতুন আরও একটা সংযোজন করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। তারা কিন্তু স্নাইপার নিয়োগ করেছে ইতিমধ্যেই এবং সেই ম্যাচে বিভিন্ন জায়গায় স্নাইপার নিযুক্ত থাকবে। আর এদিকে আফগানিস্তানের বিপক্ষে আইসিসির সহযোগী দেশ উগান্ডা প্রথমবারের মতো খেলতে যাচ্ছে আইসিসির মেগা ইভেন্ট এবং এই ম্যাচটির দিকে কিন্তু চোখ থাকবে এবং ম্যাচটি শুরু হবে আগামীকাল ভোর 6:30টায়। আর চলমান সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচটা তো আপনারা দেখছেনই। যদি বলি যে 77 রানে অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা প্রোটিয়ানদের বলে, এর মধ্যে কিন্তু আপনার যদি বলি যে সাউথ আফ্রিকার অবস্থা যে খুব ভালো তাও কিন্তু নয়। ইতিমধ্যে কিন্তু তারা 4টি উইকেট হারিয়ে ফেলেছে 50-54 রান এরকমের একটা ব্যবধানে। তো বলতে পারছি এবারে বিশ্বকাপটা অনেকটা ঘটন অঘটন যেমন রেকর্ড আছে তেমনি অঘটনের অনেক ম্যাচ থাকবে। তো আপাতত নিউ কেয়ার নিউজরুম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিশু, ধন্যবাদ শান। টি-20 বিশ্বকাপে গ্রুপ সির দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে আফ্রিকার দেশ উগান্ডা। বাছাই পর্বে আইসিসির পূর্ণ সদস্যের দেশ জিম্বাবুয়েকে পেছনে ফেলে প্রথমবারের মতো ক্রিকেটের মেগা ইভেন্টে অংশ নিচ্ছে উগান্ডা। সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনির এই গ্রুপে অঘটন ঘটাতে পারে উগান্ডা। ওদিকে আফগানদের জন্য চ্যালেঞ্জ থাকছে সুপার 8-এর জন্য। বড় দলগুলোর লড়াইয়ের আগে আইসিসির সহযোগী দেশটির বিপক্ষে পা হরকাতে চায় না অধিনায়ক রশিদ খানের আফগানিস্তান। গায়ানার প্রভিডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। প্রিয় দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে সাইদুরের কাছে। অনেক ধন্যবাদ মিশু আপনাকে। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। শুধু বাংলাদেশ নয়, বায়ু দূষণ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সংকট বলছেন বিশিষ্টজনরা। বায়ু দূষণ রোধে করণীয় শীর্ষক এক সেমিনারে তারা বলেন, বায়ু দূষণ কোনো একটি দেশের সমস্যা নয়, এটি একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যা। এজন্য বায়ু দূষণের তীব্রতা রোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সব পক্ষের সমন্বিত পদক্ষেপ জরুরি। দেখুন আফরোজা হাসির রিপোর্টে। বায়ু দূষণ শুধু পরিবেশেই নয়, সরাসরি প্রভাব ফেলছে জনস্বাস্থ্যের উপরও। বিভিন্ন গবেষণা বলছে মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট বাড়াচ্ছে বায়ু দূষণ। বার্ষিক মৃত্যুর প্রায় 20%ই বায়ু দূষণের কারণে। ইউএসএআইডি ও শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বায়ু দূষণ রোধে করণীয় নিয়ে আলোচনায় উঠে আসে এসব তথ্য। এয়ার পলিউশন রিডিউস দিস ড্রাস্টিক্যালি। সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের সাথে কাজ করবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। Not only is it a threat to health, but air pollution also affects economic ramifications. We applaud the government of Bangladesh for your dedication to air quality and management and your recent work developing the draft National Air Quality Management Action Plan. We also remain committed
to partnering in these efforts. These efforts focus in a couple of different areas. One is on policy development and implementation. Another is on air quality monitoring, capacity building, and fostering partnerships. অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী বলেন, সরকার বায়ু দূষণ রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। It's not just environment, it is also public health, and I acknowledge, I think we have certainly ways to go when it comes to enforcement. There are ways to go in terms of identifying the exact pockets of air pollution. And I think this is where we look at potential partners for funding and also technology. The other dimension which we should be talking about is transboundary cooperation, because air pollution is not just a national problem, it has transboundary dimensions. বায়ু ও পরিবেশ দূষণ মোকাবেলায় আইনের যথাযথ প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইর সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ভারতের জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের কারণে বিছিয়ে রাখা ল্যান্ডমাইনগুলোতে ক্রমাগত বিস্ফোরণ। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। যাচ্ছি পরের সংবাদগুলোতে। নারায়ণগঞ্জে কুরবানির পশু বিক্রির টাকায় প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভের সুযোগ পাচ্ছেন কমপক্ষে 20,000 শিক্ষার্থী। নারায়ণগঞ্জ বন্দরের সংসদ সদস্য সেলিম ওসমানের এই শিক্ষা বিস্তার কর্মসূচি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। মোশাররফ শাকিল জানাচ্ছেন। নারায়ণগঞ্জের ফতুল্লার ইদ্রাকপুরে 5 স্টার খামারে কুরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত কর্মীরা। কুরবানির কয়েক মাস আগে বিক্রির জন্য জড়ো করা হয় গরু, ছাগল। খামারের উদ্যোক্তা নিট ব্যবসায়ী নেতা ও বন্দরের সংসদ সদস্য সেলিম ওসমান। 10 বছর আগে এই খামারের যাত্রা শুরু। আমার একজন গুরু আছেন, আমি দীর্ঘদিন ধরে, সেই ছোটবেলা থেকেই বলতে হবে, যে শাইখ সাহেবের অনুষ্ঠানগুলি আমরা দেখতাম সেই বিটিভি থেকে। ওইটাইতে আমার শিক্ষা যতটুকু, যে কীভাবে একটা গাছ লাগাতে হবে, কীভাবে একটা গরু লালন পালন করতে হবে, মাছ কীভাবে করতে হবে, ওই আমার শিক্ষা। এছাড়া বাইরের কোনো শিক্ষা আমার নাই। তবে খামারে লালন পালন করা কুরবানির পশু বিক্রির লাভের টাকা ব্যয় করা হয় শিক্ষা বিস্তারে। এই ফান্ডটা দিয়ে আমি 10টা স্কুল বানাতে পেরেছি, একটা মাদ্রাসা বানাতে পেরেছি, এবং অনেক অসহায় মানুষের আমি সহযোগিতা করতে পেরেছি। এমনকি বড় বড় অপারেশন, সেগুলো আমরা করার জন্য ব্যবস্থা করে দিয়েছি। খামারের লাভের অর্থে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় প্রতিষ্ঠিত 10টি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ওখান থেকে যে ইনকামটা হয় সেই টাকাটা সে বাসায় নেন না, ওটা দিয়েই সে শিক্ষা প্রতিষ্ঠানকে দান করেন। 4 কোটি 35 লক্ষ টাকা উনি দিছে এই বিল্ডিং উপলক্ষে আর কি, ওনার গরু বেচা টাকা। ওনার গত বছরে গরুর যে ফার্ম আছে, গরুর ফার্মের বিক্রিত টাকা হইতে 2.5 কোটি টাকা দিবেন। ওনার মতো এরকম নিজস্ব টাকা দিয়ে বা নিজস্ব তহবিলের অর্থ ব্যয় করে এরকম শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, এটা আমরা খুবই কমই দেখেছি। এমন উদ্যোগ অনুকরণীয় হতে পারে বলে মনে করেন এলাকাবাসী। মোশাররফ শাকিল, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ভারতের জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বনাঞ্চলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ক্রমে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না দমকল বাহিনী। সীমান্তে ল্যান্ডমাইনগুলো বিছানো থাকায় আগুন আরও মারাত্মক হয়ে উঠেছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। আগুনের কারণে ল্যান্ডমাইনগুলোতে ক্রমাগত বিস্ফোরণ ঘটছে। মূলত সীমান্তে অনুপ্রবেশ রুখতে সেখানে প্রচুর ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছে ভারতের সেনাবাহিনী। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে দমকল ও সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী কাজ করলেও আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের ফলে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন মানকোট জঙ্গলে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন 5 থেকে 6 কিলোমিটার বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
আগামী 5 জুন শুরু হচ্ছে সিডনি চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের লাইন আপে থাকা সিনেমাগুলোর মধ্যে 8টির প্রিমিয়ার হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। কানে প্রিমিয়ার হওয়া গুয়ানহুর ব্ল্যাক ডগ, মোহাম্মদ রাসেলফের দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ, ফ্রান্সিস ফোর্ড কাপোলার মেগালোপোলিস স্থান পাচ্ছে সিডনি চলচ্চিত্র উৎসবে। বিচারকদের প্রধান হিসেবে থাকবেন বসনিয়ান লেখক ও নির্মাতা ড্যানিস দানোভিচ। বিচারক দলে থাকছেন ইন্দোনেশিয়ান নির্মাতা কামিলা অ্যান্দিনি, অস্ট্রেলিয়ান প্রযোজক সেইলা জয়দেব, যুক্তরাষ্ট্রের জে ভ্যান হো এবং অস্ট্রেলিয়ার নির্মাতা টনি ক্রাউডস। দর্শক চাহিদার কথা মাথায় রেখে সিডনি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ডেমি মুর অভিনীত দ্য সাবস্টেন্স সিনেমাটিকেও উৎসবে রাখা হয়েছে। উৎসবের পর্দা নামবে 16 জুন। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। দক্ষিণাঞ্চলে সহজে যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন এলাকায় মোকাম তৈরি হয় চাঁদপুর মাছঘাটে ইলিশ সরবরাহ কমেছে। কয়েক বছর আগে এ ঘাটের বড় আড়তদাররা 1 থেকে 1.5 কোটি টাকা আয় করলেও বর্তমানে তাদের 10 থেকে 15 লাখ টাকা আয় হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মাছের অভাবে চাঁদপুর মাছঘাট আভিজাত্য হারিয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রংপুরে প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে মৃতপ্রায় খাল, বিল, নদী পুনঃখনন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। ফসলি জমিতে সেচ সম্প্রসারণের কাজ চলছে। ভূপৃষ্ঠ পানির সর্বোত্তম ব্যবহার এবং বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ EIR প্রকল্পের মাধ্যমে হারিয়ে যাওয়া সব প্রাকৃতিক জলাধার পুনঃখননের দাবি সুবিধাভোগী এবং সচেতন নাগরিকদের। মেহেরপুর গাংনীতে অভিযান চালিয়ে 8টি আফ্রিকান ওপেন বিল পাখি উদ্ধার করেছে CPC-3 র্যাব 12 এর সদস্যরা। পাখিগুলো আনুমানিক মূল্য প্রায় 8 লাখ টাকা। চোরাচালানের উদ্দেশ্যে হেমায়তপুর থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রাইভেট কারে করে মুজিবনগর সীমান্তের দিকে যাচ্ছিল। পাখি বহন করার অনুমোদনের কাগজপত্র না থাকায় বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন 2012 এর আওতায় চালককে 10,000 টাকা জরিমানা করা হয়। পাখিগুলো ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তরের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেলের সংবাদ। আবারও নিচ্ছে বিরতি, আর যখন ফিরছি তখন থাকছে টানা 6 ঘন্টার বৃষ্টিতে সিলেটে আবারও বন্যার পানি বেড়েছে। সুরমা ও কুশিয়ারা পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত। এত খরচের বাজারে মানুষ প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল সংবাদে আরো খবর নিয়ে। আমন্ত্রণ আরো একবার। টানা 6 ঘন্টার বৃষ্টিতে সিলেটে আবারও বন্যায় পানি বেড়েছে। নগরীর অনেক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। সুরমা ও কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য, ভিডিও চিত্রে তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্ট। সিলেটে রোববার বন্যার পানি কমতে শুরু করেছিল, তবে রাতে টানা বৃষ্টিতে আবারও পানি বাড়তে শুরু করে। এরই মধ্যে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরের বিভিন্ন এলাকা ডুবে গেছে। রাস্তাঘাট উপচে বসতবাড়িতে পানি ঢুকে পড়ছে। এতে নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। এটা তো অতর্কিতভাবে পানিটা হামলা করছে, একজনের না জানাইয়া। 22 বোন এত দিনের বেলা পানি আস্তে আস্তে বাড়ছে। বৃষ্টি ছিল না, এদিকে গত রাত্রে বৃষ্টিতে নদী তো ভরাট, এই পানি তো নিচে নামতে পারে নাই। রাত 3টার পর থেকে হুট করে শাসা করে পানিটা ঘরের মধ্যে ঢোকা শুরু হয়েছে। রাত্রে তো বাসায় থাকতে হয় না, উপরে গিয়া উতলাই গিয়া ফ্লোরে রয়েছে। মতো অবস্থায় পানি প্রচুর বাড়ছে, আমাদের পেট বিছনা পত্র সব কিছু ডুবে গেছে। বহুত কষ্টতে আছে এখন বর্তমানে। কদিন পরে পরে পানি, শীতের সময় কদিন পরে পরে পানি, কোনো ব্যবস্থা নাই। আবহাওয়া বিভাগ জানিয়েছে টানা বৃষ্টিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাত 12টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত আমাদের রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 232 মিলিমিটার।
আমাদের জুন মাসের জন্য স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 818.4 মিলিমিটার। এটা যদি স্বাভাবিক বৃষ্টিপাতের প্রবণতা বা স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ যদি এর চেয়ে বেশি যদি হয়ে যায় তখন কিন্তু পানি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বন্যার সম্ভাবনা দেখা যায়। দুর্ভোগ কমাতে সুরমা নদী খনন ও বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। সুরমা নদী খনন হওয়ার কথা ছিল, সুরমা নদী খনন না হওয়াতেই আমাদের এই দুর্ভোগ বাড়তেছে। আর সুরমা নদীর দুই সাইড যদি আমরা বেড়িবাঁধ না দেই, তাহলে আর সুইচ গেট কন্ট্রোল না করি, তাহলে এই পানির থেকে এই এলাকাবাসীকে রক্ষা করা যাবে না। সিলেটে বৃষ্টিপাত চলতে থাকায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। জমকালো গালা নাইটের মাধ্যমে শেষ হয়েছে দেশের সর্ববৃহৎ ডেটা সায়েন্স প্রতিযোগিতা ডেটাথনের তৃতীয় সংস্করণের চূড়ান্ত পর্ব। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী 3 দলকে পুরস্কৃত করা হয়। দেশের শীর্ষস্থানীয় 4G এবং ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়েটা লিমিটেড আয়োজিত ডেটাথন 3.0 চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এসিআই সার্ভার ডাউন। টেলিযোগাযোগ, ডাক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ী 3 দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, রবি আজিয়েটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাজীব শেঠি সহ সরকারি ও বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং মালয়েশিয়ার KL ফার্টিলিটি অ্যান্ড গাইনোকোলজি সেন্টারের যৌথ উদ্যোগে বন্ধ্যাত্ব চিকিৎসার সাম্প্রতিক উন্নতি এবং প্র্যাকটিস বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সাল মেডিকেল কলেজের স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগের প্রধান এবং প্রাক্তন অধ্যাপক ডক্টর আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে সেমিনারে মালয়েশিয়ার বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডক্টর যশোদেব হরভজন সিং ও ডক্টর নাতাশা আইন বিনতে মোহাম্মদ নূর কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেলের সঙ্গে। আবারও নিচ্ছি বিরতি। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। যাচ্ছি পরের সংবাদে। এবারে খেলার খবর।